দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমাদের নতুন আয়োজন সপ্তাহ জুড়ে বিশ্ব সাপ্তাহিক অনুষ্ঠানে। সারা বিশ্বে ঘটে যাওয়া সপ্তাহের আলোচিত ঘটনাগুলো নিয়ে আমাদের এই আয়োজন। আশা করি আপনারা আমাদের সাথেই থাকবেন। শুরুতেই সপ্তাহের গুরুত্বপূর্ণ ঘটনাগুলোর শিরোনাম। করোনার উৎস খুঁজতে গোয়েন্দাদের নির্দেশ দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। ভারতে করোনার তেজ কমলেও বাড়ছে ব্ল্যাক ফাঙ্গাসের দাপট। গাজায় ইসরায়েলি হামলার তদন্ত করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। কড়া প্রতিক্রিয়া জানালো ইসরায়েল। এবং নামিবিয়ায় গণহত্যার দায় স্বীকার করল জার্মানি। ক্ষতিপূরণ দেবে 100 কোটি ইউরো। রুয়ান্ডার টুটসি গণহত্যার ক্ষমা চাইল ফ্রান্স। এতক্ষণ শিরোনাম শুনলেন, এবারে বিস্তারিত। করোনা ভাইরাসের উৎস খুঁজে দেখতে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে নির্দেশ দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। এর প্রতিক্রিয়ায় চীন বলছে, যুক্তরাষ্ট্রসহ অন্য দেশগুলো করোনা ভাইরাস প্রতিরোধে নিজেদের ব্যর্থতা ঢাকতে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা চালাচ্ছে। সম্প্রতি যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদ মাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নাল করোনা নিয়ে একটি মার্কিন গোয়েন্দা প্রতিবেদনের তথ্য প্রকাশ করে। সেখানে বলা হয়, উহানের একটি ল্যাবে কর্মরত 3 জন গবেষক অসুস্থতা নিয়ে 2019 সালের নভেম্বরে হাসপাতালে ভর্তি হয়েছিলেন। আর চীনের উহান শহরে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের বিষয়ে জানানো হয়েছিল ওই বছরের ডিসেম্বরের শেষ দিকে রোগী শনাক্ত হয়েছে। এই প্রতিবেদন প্রকাশের পর উহানের ল্যাব থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে যে সন্দেহ ছিল তা নতুন মাত্রা পায়। এ প্রেক্ষিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন গত 26শে মে তার দেশের গোয়েন্দা সংস্থাগুলোকে চীনে করোনার উৎস নিয়ে সম্ভাব্য সব তথ্য খতিয়ে দেখার নির্দেশ দেন। গবেষণাগার থেকে করোনা ভাইরাস ছড়িয়েছে বলে যে কথা উঠেছিল সেই বিষয়টিও অনুসন্ধানের আওতায় রাখতে বলেন তিনি। আগামী 3 মাসের মধ্যে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোকে বিস্তারিত তথ্য দেওয়ার নির্দেশ দেন বাইডেন। তবে বাইডেনের এমন বক্তব্যের প্রতি ইঙ্গিত করে একে বিভ্রান্তিকর বলেছে চীন। চীনের দূতাবাস তাদের ওয়েবসাইটে দেওয়া এক বিবৃতিতে বলে, রাজনৈতিক বিভ্রান্তি ছড়াতে এবং দোষারোপের খেলা খেলতে কিছু রাজনৈতিক শক্তি জোট বেঁধেছে। এছাড়া চীনের পররাষ্ট্র দপ্তরের এক বিবৃতিতে বলা হয়, ল্যাব ফাঁস তত্ত্ব যদি আরও তদন্ত করা হয় তাহলে যুক্তরাষ্ট্রকেও তদন্তকারীদের তাদের ফোর্ট ডেট্রিক ল্যাব তদন্ত করার অনুমতি দিতে হবে। এদিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থা কোভিড-19 এর উৎস নিয়ে দ্বিতীয়বারের মতো গবেষণা শুরু করার প্রস্তুতি নিয়েছে। উহানের ল্যাব থেকে করোনা ভাইরাসের উৎপত্তি হয়েছে এ সন্দেহের ভিত্তিতে বিশেষজ্ঞদের আরও বেশি জায়গায় গিয়ে অনুসন্ধান চালানোর অনুমতি দিতে চীনের উপর এক ধরনের চাপ দিচ্ছে সংস্থাটি। করোনা ভাইরাসের উৎস অনুসন্ধানের জন্য চলতি বছরের শুরুর দিকে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিশেষজ্ঞরা চীন গিয়েছিলেন। তদন্তকারীদের চীন পূর্ণ সহযোগিতা করেনি বলে অভিযোগ রয়েছে। 2019 সালের শেষ দিকে কোভিড-19 প্রথম সংক্রমণ ঘটে চীনের উহানে। চীনের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রসহ বেশ কয়েকটি পশ্চিমা দেশ অভিযোগ করে যে দেশটি যথাযথ পদক্ষেপ নিলে করোনার সংক্রমণ শুরুতেই নিয়ন্ত্রণ করা সম্ভব ছিল। তবে এমন সব তত্ত্ব ও অভিযোগের বিষয়ে সবসময় তীব্র প্রতিক্রিয়া দেখিয়ে আসছে চীন। ভারতে কমছে করোনায় আক্রান্ত ও মৃতের সংখ্যা। দেশটিতে প্রতিদিনে নতুন করোনা শনাক্ত 2 লাখের নিচে নামলেও ব্ল্যাক ফাঙ্গাসের বিপদ ফনা তুলছে প্রতিনিয়ত। বিপদের আশঙ্কায় দিল্লিতে ছত্রাকজনিত এই রোগটিকে ইতোমধ্যে মহামারী ঘোষণা করেছে রাজ্য সরকার। অন্যদিকে ভিয়েতনামে করোনার নতুন হাইব্রিড ধরনে চিন্তার ভাঁজ পড়ছে বিশেষজ্ঞদের কপালে। বলা হচ্ছে, নতুন এই ধরনটি বাতাসের মাধ্যমেও সংক্রমণ ছড়াতে পারে। ভারতে করোনায় নতুন আক্রান্তের সংখ্যা কমার পাশাপাশি সংক্রমণের হারও কমেছে উল্লেখযোগ্য হারে। দেশটিতে টানা 7 দিনের বেশি করোনা সংক্রমণের হার 10% নিচে রয়েছে, আর সংক্রমণের সংখ্যাও 1.5 লাখের আশেপাশেই থাকছে। যদিও গেল মে মাসের শুরুতে দৈনিক শনাক্তের সংখ্যা রেকর্ড 4,14,000 ছাড়িয়েছিল দেশটিতে। এ পর্যন্ত দেশটিতে করোনায় সংক্রমিতের সংখ্যা দাঁড়িয়েছে 2,78,00,000-এরও বেশি, আর মৃতের সংখ্যা দাঁড়িয়েছে প্রায় 3,24,000-এর বেশি। এদিকে ভারতে করোনায় বিশেষ ধরনটির নতুন নামকরণ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। একে ডেল্টা ভ্যারিয়েন্ট নাম দিয়েছে সংস্থাটি। ধরনটির সংক্রমণের বিস্তার রোধে বিভিন্ন রাজ্যে এখনও লকডাউন জারি রাখা হয়েছে। লকডাউনের প্রভাবে ভারতে করোনা সংক্রমণ কমে আসলেও নতুন চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে ব্ল্যাক ফাঙ্গাস। দেশটিতে করোনায় আক্রান্ত ব্যক্তিদের মধ্যে ব্ল্যাক ফাঙ্গাসের সংক্রমণ বাড়ছে। এই সংক্রমণের জেরে বাড়ছে মৃত্যু।
ভারতে এ পর্যন্ত এই ছত্রাকটিতে প্রায় 12,000 মানুষ সংক্রমিত হয়েছে, যাদের প্রায় অর্ধেকই মারা গেছে রোগটিতে। আক্রান্তের সংখ্যা ক্রমেই বাড়তে থাকায় ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী রোগ হিসেবে ঘোষণা করেছে দিল্লি রাজ্য সরকার। মহারাষ্ট্র, গুজরাট সহ আরও বেশ কিছু রাজ্য একই ধরনের পদক্ষেপ গ্রহণের চিন্তাভাবনা করছে। এদিকে করোনা ভাইরাসের একটি নতুন ধরন শনাক্ত করেছে ভিয়েতনাম। এটি করোনার ভারত ও যুক্তরাজ্যের ধরনের সংমিশ্রণ। করোনার হাইব্রিড এ ধরন বাতাসের মাধ্যমে দ্রুত ছড়াতে পারে বলে বলছেন বিশেষজ্ঞগণ। ভিয়েতনামের স্বাস্থ্য মন্ত্রণালয় করোনার এই মিউটেশনকে খুবই বিপজ্জনক হিসেবে বর্ণনা করেছে। তারা বলছে, করোনার এই নতুন ধরনটির জেনেটিক কোড শিগগিরই প্রকাশ করা হবে। ইসরায়েল ও ফিলিস্তিনের হামাসের মধ্যে 11 দিনের সংঘাতের তদন্ত করতে যাচ্ছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। গত 27 মে পরিষদের ফোরামে সংঘাত তদন্তের দাবি নিয়ে তোলা একটি প্রস্তাব উত্থাপিত হয়। ভোটাভুটিতে তদন্তের পক্ষে মত দেয় বেশিরভাগ সদস্য। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসি এবং জাতিসংঘের ফিলিস্তিনের প্রতিনিধি ইসরায়েল হামাস সংঘাতের তদন্তের জন্য একটি প্রস্তাব আনে। প্রস্তাবে ইসরায়েল হামাস সংঘাতের জন্য একটি স্থানীয় তদন্ত কমিটি গঠনের দাবি জানানো হয়। প্রস্তাবে বলা হয়, এই কমিশন ইসরায়েল, গাজা, দখলকৃত পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে মানবাধিকার লঙ্ঘনের ঘটনা তদন্ত করে প্রতিবেদন জমা দেবে। পরিষদের উদ্বোধনী অধিবেশনে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিশেল ব্যাশলেট বক্তব্য দেন। এ সময় তিনি বলেন, গাজায় ব্যাপক মাত্রায় হতাহতের ঘটনায় তিনি উদ্বিগ্ন। তিনি সতর্ক করেন, ইসরায়েল যুদ্ধাপরাধ সংঘটিত করতে পারে। তিনি বলেন, ধ্বংস হওয়া অনেক ভবন গাজার সশস্ত্র গোষ্ঠীগুলো তাদের সামরিক প্রয়োজনে ব্যবহার করত বলে ইসরায়েল যে দাবি করেছে তার কোনো প্রমাণ মিলেনি। ইসরায়েলের দিকে হামাসের নির্বিচারে রকেট নিক্ষেপকেও আন্তর্জাতিক মানবাধিকার আইনের স্পষ্ট লঙ্ঘন বলে মন্তব্য করেন তিনি। প্রস্তাবটির উপর পুরো দিনে বেশ কয়েকটি অধিবেশনে অংশ নেয় ফোরামের সদস্য রাষ্ট্রগুলো। অধিবেশন শেষে অনুষ্ঠিত হয় ভোটাভুটি। এতে জাতিসংঘের মানবাধিকার পরিষদের 47 সদস্যের ফোরামের মধ্যে 24টি দেশ পক্ষে এবং 9টি দেশ বিপক্ষে ভোট দেয়, আর 14টি দেশ ভোটদানে বিরত থাকে। এ সংঘাতের তদন্তের বিরোধিতা করেছে ইসরায়েলের ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্র। দেশটি বলেছে, এই অঞ্চলে শান্তি প্রতিষ্ঠায় যে অগ্রগতি এসেছে তা ব্যাহত করবে এই তদন্তের সিদ্ধান্ত। আর ইসরায়েল বলেছে, ওই তদন্তের ব্যাপারে কোনো ধরনের সহযোগিতা করবে না তারা। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এক বিবৃতিতে বলেন, জাতিসংঘের মানবাধিকার পরিষদের এই লজ্জাজনক সিদ্ধান্ত ইসরায়েল বিরোধী মনোভাবের আরেকটি উদাহরণ। তবে হামাস জাতিসংঘের মানবাধিকার পরিষদের এই পদক্ষেপকে স্বাগত জানিয়ে বলেছে, ইসরায়েলের বিরুদ্ধে তাদের নিজেদের বৈধ প্রতিরোধ চলবে। ইসরায়েলকে যত দ্রুত সম্ভব শাস্তির আওতায় আনার আহ্বানও জানিয়েছেন তারা। গত 10 মে শুরু হওয়া গাজায় ইসরায়েলের 11 দিনের অভিযানে নিহত হয় অন্তত 253 জন ফিলিস্তিনি। তাদের মধ্যে 66 জনই শিশু। আহত হয় 1900 জনেরও বেশি। অপরদিকে হামাস ইসরায়েলের দিকে কয়েক হাজার রকেট ছোড়ে, যার বেশিরভাগই আয়রন ডোম পদ্ধতি দিয়ে আকাশে ধ্বংস করে দেয় ইসরায়েল। তবে হামাসের হামলায় 2 শিশুসহ নিহত হয় 12 ইসরায়েলি। আফ্রিকায় গণহত্যা সংগঠনের দায় স্বীকার করেছে ইউরোপের 2 সাবেক ঔপনিবেশিক শক্তি জার্মানি ও ফ্রান্স। জার্মান সরকার 28 মে আনুষ্ঠানিকভাবে নামিবিয়ায় তাদের ঔপনিবেশিক শাসনের সময় সংঘটিত গণহত্যার দায় স্বীকার করে। এর একদিন আগে রুয়ান্ডায় 1994 সালের ভয়াবহ জাতিগত দাঙ্গায় কমপক্ষে 8 লাখ মানুষের নিহত হওয়ার দায় স্বীকার করে ফ্রান্স। 1894 সাল থেকে 1915 সাল পর্যন্ত জার্মান ঔপনিবেশিক শাসনে ছিল নামিবিয়া। তখন ওই দেশের নাম ছিল জার্মান দক্ষিণ পশ্চিম আফ্রিকা। 20 শতকের শুরুতে জার্মান সরকারের বড় পরিসরে জমি অধিগ্রহণের প্রতিবাদে নামিবিয়ার বিদ্রোহ শুরু হয়। বিদ্রোহ দমনের নামে 1904 থেকে 1908 সালের মধ্যে দেশটিতে ব্যাপক দমনপীড়ন চালায় জার্মান সেনারা। এতে নামিবিয়ার প্রায় 65,000 হেরেরো জনগোষ্ঠীর মানুষ প্রাণ হারায়। এছাড়া নামার জনগোষ্ঠীর 10,000 মানুষের মৃত্যু হয় জার্মান সেনাদের হাতে। নামিবিয়ার এই ঘটনাকে 20 শতকের প্রথম গণহত্যা বলে আগে চিহ্নিত করেছে জাতিসংঘ। ক্ষতিপূরণ দিতে হবে বলে জার্মানি এতদিন গণহত্যার অভিযোগ স্বীকার না করলেও গত 28 মে এক বিবৃতিতে জার্মান পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেন, আমরা ঔপনিবেশিক আমলে নামিবিয়ার সংগঠিত হত্যাযজ্ঞকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা বলতে পারি।
এতে জার্মানির ঐতিহাসিক ও মানবিক দায়বদ্ধতা রয়েছে। বিবৃতিতে নামিবিয়ার ওই ঘটনায় ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চায় জার্মানি। আনুষ্ঠানিক ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ হিসেবে নামিবিয়াকে 100 কোটি ইউরোর বেশি অর্থ দিতে সম্মত হয়েছে বার্লিন। এ অর্থ গণহত্যার শিকার জাতিগোষ্ঠীর পুনর্গঠন ও উন্নয়ন প্রকল্পে ব্যয় করা হবে। নামিবিয়ার পক্ষ থেকে বারবার জার্মান হত্যাযজ্ঞের বিষয়টি আলোচনায় আনার চেষ্টা চলমান ছিল। 2015 সালে দেশটি এ বিষয়ে জার্মান সরকারের সঙ্গে আনুষ্ঠানিক আলোচনা শুরু করতে সক্ষম হয়। সেই আলোচনার ফলে 1 দশকের বেশি সময় আগের এই হত্যাযজ্ঞকে গণহত্যার স্বীকৃতি দিল জার্মানি। অপরদিকে 1994 সালে রোয়ান্ডার হুটু টুটসি গৃহযুদ্ধে কমপক্ষে 8 থেকে 10 লাখ মানুষের মৃত্যু হয়, যাদের সিংহভাগই টুটসি জাতিগোষ্ঠীর। এই ঘটনায় ফ্রান্সের ভূমিকা নিয়ে বিস্তর বিতর্ক ছিল আগে থেকেই। সে সময় টুটসিদের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে নিয়োজিত মিলিশিয়া রোয়ান্ডান প্যাট্রিয়টিক ফ্রন্টের সাথে জড়িতদের শায়েস্তা করার জন্য হুতু নেতৃত্বের সরকারকে নানাভাবে সাহায্য করেছে ফ্রান্স। 1994 সালের এপ্রিলে গুলিতে বিমান বিধ্বস্ত হয়ে সে সময়কার প্রেসিডেন্ট জুভেনাল হাবি আরি মানা মারা যাওয়ার পর শুরু হয় সাধারণ টুটসিদের টার্গেট করে গণহত্যা। প্রায় 100 দিন ধরে চলা ওই হত্যাকাণ্ডে মানুষজনকে বাড়িতে উপাসনালয়ে ঢুকে হত্যা করা হয়। ফ্রান্সের বিরুদ্ধে প্রধান যে অভিযোগ তা হলো এমন একটি জাতিগত রক্তপাতের হুমকি তৈরি হয়েছে, তা নিয়ে পরিষ্কার ইঙ্গিত থাকলেও তারা কিছুই করেনি। সম্প্রতি ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো রুয়ান্ডার রাজধানী কিগালিতে গিয়ে এই গণহত্যার দায় স্বীকার করে দুঃখ প্রকাশ করেন এবং রুয়ান্ডার জনগণের কাছে ক্ষমা চান। কিগালিতে গণহত্যার স্মরণে নির্মিত সমাধিস্থলে গণহত্যার নিহত টুটসিদের স্মরণ করে তিনি বলেন, আমাদের দায় স্বীকার করতে আমি এখানে হাজির হয়েছি, আমাদের ক্ষমা করে দিন। রুয়ান্ডার প্রেসিডেন্ট পল কাগামে ফ্রান্সের প্রেসিডেন্টের বক্তব্যকে স্বাগত জানিয়ে বলেন, দায় স্বীকার করে সাহস দেখিয়েছেন তিনি, যা গত 27 বছর ধরে কোনো ফরাসি প্রেসিডেন্ট বা সরকার দেখাতে পারেনি। এবার সপ্তাহের কিছু আলোচিত ঘটনা। আলোচিত ঘটনাগুলোর মধ্যে ছিল মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রথম বাজেট ঘোষণা, কানাডার স্কুলে গণকবরের সন্ধান, কলম্বিয়ায় সরকার বিরোধী বিক্ষোভে গুলি ও নাইজেরিয়ায় 2 শতাধিক শিশুকে অপহরণের মতো ঘটনা। এছাড়া বাশার আল আসাদের পুনরায় নির্বাচিত হওয়া, ভারতে 3 প্রতিবেশী দেশের অমুসলিমদের নাগরিকত্ব দেওয়ার ঘোষণা এবং চীনে 3 সন্তান নীতি গ্রহণের সিদ্ধান্তের ঘটনাগুলো বিশেষ আগ্রহ সৃষ্টি করেছে বিশ্ব জনমনে। নির্বাচিত হওয়ার পর প্রথমবারের মতো বার্ষিক বাজেট ঘোষণা করলেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। বাজেটে তিনি $6 ট্রিলিয়ন মার্কিন ব্যয়ের পরিকল্পনা উপস্থাপন করেছেন। 19 মে উত্থাপিত এ বাজেটে নতুন ধরনের সামাজিক কর্মসূচি এবং জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বড় অঙ্কের বরাদ্দ রাখা হয়েছে। এতে বাড়তি কর আরোপ করা হয়েছে ধনীদের উপর। বাইডেনের বাজেট পরিকল্পনা অনুযায়ী 2031 সালের মধ্যে ঋণ বিতরণ জিডিপির 117% পৌঁছাবে, যা দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ের মাত্রাকেও ছাড়িয়ে যাবে। সম্প্রতি দক্ষিণ আমেরিকার দেশ কলম্বিয়ার ক্যালি শহরে সরকার বিরোধী বিক্ষোভে কমপক্ষে 10 জন নিহত হবার কথা জানিয়েছে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়। প্রায় 2 মাস ধরে চলা এই বিক্ষোভ সহিংসতায় রূপ নিলে এই হতাহতের ঘটনা ঘটে। বিক্ষোভ প্রতিহত করতে 28 মে ক্যালিতে সেনা মোতায়েন করেন দেশটির প্রেসিডেন্ট ইভান ডিউক। প্রস্তাবিত কর বৃদ্ধিকে কেন্দ্র করে গত এপ্রিলে বিক্ষোভ শুরু হয়। কানাডায় আদিবাসীদের পরিত্যক্ত এক আবাসিক স্কুলে শিশুদের গণকবরের সন্ধান পাওয়া গেছে। এতে অন্তত 215টি শিশুর দেহাবশেষ পাওয়া যায়। ধারণা করা হচ্ছে এরা সবাই আদিবাসী সম্প্রদায়ের ছিল। প্রাথমিক অনুসন্ধান শেষে সংবাদ মাধ্যম বলছে এই শিশুরা কামলুপস ইন্ডিয়ান রেসিডেন্সিয়াল স্কুল ইন ব্রিটিশ কলম্বিয়ার শিক্ষার্থী ছিল। 1978 সালে স্কুলটি বন্ধ হয়ে যায়। এই ধরনের স্কুলগুলোতে মূলত আদিবাসীদের মধ্যে শ্বেতাঙ্গদের ধ্যান ও বিশ্বাস ছড়িয়ে দিতেই জোর করে পাঠদান করানো হতো। গণকবর আবিষ্কারের ঘটনায় দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। তিনি এ ঘটনাকে তার দেশের ইতিহাসে লজ্জাজনক অধ্যায় বলে আখ্যা দিয়েছেন। নাইজেরিয়ার একটি ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান থেকে বহু শিক্ষার্থীকে অপহরণ করেছে বন্দুকধারীরা। 30 মে দেশটির নাইজার প্রদেশে তেজিনা শহরের একটি প্রতিষ্ঠান থেকে তাদের অপহরণ করা হয়। পরে নাইজার প্রশাসন জানায় এখন পর্যন্ত 200 শিক্ষার্থী নিখোঁজ রয়েছে। এই সংখ্যা আরও বেশি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে। প্রত্যক্ষদর্শীরা বলছে বন্দুকধারীরা মোটরসাইকেলে করে শহরে ঢুকে এলোপাতাড়ি গুলি চালায়। এ সময় ঘটনাস্থল থেকে পালাতে শুরু করে সাধারণ মানুষ। এরপর বন্দুকধারীরা প্রতিষ্ঠানটিতে গিয়ে শিশু শিক্ষার্থীদের ধরে নিয়ে যায়।
2019 সালে কার্যকর হওয়া নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে আবারও সক্রিয় হল ভারত সরকার। সম্প্রতি এই আইনের অধীনে গুজরাট, রাজস্থান, ছত্তিশগড়, হরিয়ানা ও পাঞ্জাব এই 5 রাজ্যের 13 জেলায় বসবাসরত অমুসলিম বাসিন্দাদের নাগরিকত্ব দিতে উদ্যোগ নিয়েছে সরকার। 31 মে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়, এসব এলাকায় বসবাসরত বাংলাদেশ, আফগানিস্তান ও পাকিস্তান থেকে আসা অমুসলিম নাগরিকেরা ভারতের নাগরিকত্বের জন্য আবেদন করতে পারবেন। সিরিয়ায় প্রেসিডেন্ট হিসেবে বাশার আল আসাদ 4র্থবারের মতো নির্বাচিত হয়েছেন। 26 মে অনুষ্ঠিত নির্বাচনে তিনি 95.1% ভোট পেয়ে জয়ী হন। তবে পশ্চিমা দেশগুলো এই নির্বাচনে জালিয়াতির অভিযোগ এনেছে, আর নির্বাচন বয়কট করেছে যুক্তরাষ্ট্র সমর্থিত কুর্দি বাহিনী। এ জয়ের ফলে 55 বছরের আসাদ আরও 7 বছর সিরিয়ায় ক্ষমতায় থাকতে পারবেন। এর ফলে প্রায় 6 দশক ধরে তার পরিবারের দেশটি শাসন করার দিকে এগিয়ে যাচ্ছে। আসাদের পিতা হাফিজ আল আসাদ 2000 সালে মৃত্যুর আগ পর্যন্ত 30 বছর দেশটির শাসক ছিলেন। অবশেষে 2 সন্তান নীতি থেকে বেরিয়ে এলো বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ চীন। এখন থেকে দেশটির যে কোনো দম্পতি 3টি সন্তান নিতে পারবেন। সম্প্রতি চীনের জনসংখ্যা উল্লেখযোগ্য হারে কমে যাওয়ায় আগের সিদ্ধান্ত থেকে সরে এসেছে দেশটি। এর আগে 2015 সালে চীন 1 সন্তান নীতি থেকে বেরিয়ে এসে 2 সন্তান নীতি চালু করলেও উল্লেখযোগ্য হারে বাড়েনি জনসংখ্যা। সরকারি তথ্য মতে চলতি মাসে জনসংখ্যা বৃদ্ধির হার আরও কমেছে। ফলে ভবিষ্যতে চিন্তা করেই জিনপিং সরকার 3 সন্তান নীতি চালু করল বলে মনে করছেন বিশ্লেষকরা। মানুষ চাইলে কিনা করতে পারে। 46 বছর বয়সী এক অন্ধ পর্বতারোহী পৃথিবীর সর্বোচ্চ পর্বতশৃঙ্গ মাউন্ট এভারেস্ট জয় করে আবারও সে কথারই প্রমাণ দিলেন। এভারেস্ট বিজয়ী এশিয়ার এই প্রথম অন্ধ পর্বতারোহীর নাম ঝাং হং। গত 24 মে 3 জন গাইডকে নিয়ে এভারেস্টের 8849 মিটার উঁচু চূড়ায় পৌঁছান দক্ষিণ চীনের অধিবাসী জাং। এভারেস্ট জয়ের পর জাং বলেন, যদি আপনি দৃঢ় মনোবলের অধিকারী হন তাহলে আপনি যে কোনো কাজ করতে পারবেন। আপনি প্রতিবন্ধী নাকি স্বাভাবিক, আপনি দৃষ্টিশক্তি হারিয়েছেন নাকি আপনার হাত বা পা নেই, সেগুলো কোনো বিষয় নয়। অ্যাড্রিয়াটিকের তীরে দক্ষিণ পূর্ব ইউরোপের ছোট একটি দেশ মন্টেনিগ্রো। রোমান মন্টেনিগ্রো শব্দের অর্থ সুন্দর কালো পাহাড়। সত্যি অনেক সুন্দর সুন্দর পাহাড় রয়েছে এই দেশটিতে, সাথে মনোরম সমুদ্র উপকূল যেন সেই শোভাকে বাড়িয়ে দিয়েছে বহুগুণ। এবারে দেশ পরিচিতি পর্ব সাজানো হয়েছে বলকান অঞ্চলের দেশ মন্টেনিগ্রোকে দিয়ে। বিশ্বমানচিত্রে নবীনতম দেশগুলোর একটি হল মন্টেনিগ্রো। 2006 সালে এক গণভোটের মাধ্যমে সার্বিয়া থেকে পৃথক হয় এই দেশটি। মাত্র 13,812 কিলোমিটারের মন্টেনিগ্রোতে জনসংখ্যা 6 লক্ষের কিছু বেশি। এর উত্তর পশ্চিমে বসনিয়া ও হার্জেগোভিনা, পূর্ব দিকে সার্বিয়া আর কসোভো, পশ্চিমে ক্রোয়েশিয়া এবং দক্ষিণে আলবেনিয়া ও আড্রিয়াটিক সাগরের বিস্তৃত উপকূল। পাহাড় পর্বত বেষ্টিত দেশটির জনসংখ্যা প্রায় অর্ধেক মন্টেনিগ্রিয়ান জনগোষ্ঠীর। এছাড়া উল্লেখ্য সংখ্যক সার্ব, ক্রোয়াট, আলবেনিয়ান এবং বসনিয়ানও বসবাস করে দেশটিতে। স্লাভিক, অটোমান এবং ইউরোপিয়ান সংস্কৃতির দারুণ এক সম্মেলন ঘটেছে দেশটিতে। রাজধানী পোডগোরিকো যেন ধারণ করে আছে অর্থোডক্স অনুশাসন, অটোমান স্থাপত্য আর ইউরোপের পুনর্জাগরণ। উচ্চ মধ্যম আয়ের দেশ মন্টেনিগ্রোর আয়ের 76% আসে পর্যটন সহ বিভিন্ন সেবা খাত থেকে। দেশটিতে তাই প্রাকৃতিক পরিবেশ ও পর্যটনকে গুরুত্ব দেয়া হয় অনেক বেশি। এমনকি সাংবিধানিক নামে দেশের পরিচয় দেয়া হয়েছে ডেমোক্রেটিক অ্যান্ড ইকোলজিক্যাল স্টেট হিসেবে। বাংলায় বলা হয় গণতান্ত্রিক ও প্রাকৃতিক ভারসাম্যের দেশ। প্রাণ ও প্রকৃতিকে গুরুত্ব দিয়ে দেশের এমন নামকরণের নজির আর দ্বিতীয়টি নেই। দৃষ্টিনন্দন পাহাড় পর্বত আর সাগর তটের জন্য পর্যটকদের কাছে বিশেষ পরিচিতি আছে মন্টেনিগ্রোর। দেশটিতে প্রায় 176টির মতো সমুদ্র সৈকত আছে, যেগুলো প্রায় সারা বছর সরগরম থাকে পর্যটকদের আনাগোনায়। জার্মিটার ন্যাশনাল পার্কের টিলাকাটা সবুজ ঘাস আর বেগুনি ফুলে ছাওয়া পর্বতশ্রেণীর টানে এ দেশে ছুটে আসে অনেকে। শীতকালে তুষারে ছাওয়া পর্বতের ঢালে স্কি এর সুবিধা পর্যটকদের জন্য মহা আনন্দের। কেবল পর্বতমালা এবং চিত্রনিখুঁত উপকূল রেখাই নয়, সমুদ্র তীর ঘেঁষে গড়ে ওঠা এখানকার শহরগুলো খুবই দৃষ্টিনন্দন। বুদভা সহ মন্টেনিগ্রোর কয়েকটি শহর প্রায় 2000 বছরেরও বেশি পুরনো। অদ্ভুত আর্কিটেকচার, সমুদ্রের উপকূলের জনপদ আর ঐতিহাসিক স্থানগুলো সত্যিই একটি মায়াময় মোহনীয় দেশ হিসেবে গড়ে তুলেছে মন্টেনিগ্রোকে। প্রিয় দর্শক,
এই নিয়েই ছিল আজকের আয়োজন। আগামী অনুষ্ঠান দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আগামী সপ্তাহে আপনাদের সামনে হাজির হব বিশ্বের আলোচিত ঘটনা প্রবাহের সংবাদ নিয়ে। করোনা ভাইরাস নিয়ে আতঙ্ক নয়, সচেতন হন, সতর্ক থাকুন, সরকারের নির্দেশনা মেনে চলুন, নিরাপদ থাকুন। খোদা হাফেজ।